বসার ঘরে বাবা, খালু, খালামণি, আম্মু আর আয়েশ বসে গল্প করছে। আমি অপেক্ষা করছি আয়েশের জন্য। ও রুমে আসলে খুব করে সরি বলে দিব, কিন্তু আমি কিভাবে বলবো সরি? সিনেমার মতো আবেগঘন মুহূর্তের যদি সৃষ্টি করতে পারতাম, নিশ্চয়ই ওর রাগ 1 মিনিটে পড়ে যেত। কিন্তু বাস্তব জীবনে অনেক কিছুই বলা যায় না। মনে মনে ভেবে রাখা অনেক কিছুই মুখে আমার প্রকাশ করতে পারি না। আমি বাইরে থেকে উঁকি মেরে দেখছি বারবার। আয়াস স্বাভাবিকভাবেই বসে গল্প করছে। এমন সময় খালু আমাকে ডেকে বলল, মা মুগ্ধ, একটা পান নিয়ে আয় তো, সাথে মিষ্টি জর্দাও দিস। কথাটা শুনে মারাত্মক খুশি হয়ে গেলাম আমি। আমিও অনেকক্ষণ ধরে ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কিভাবেই বা যেতাম? তারা তাদের জামাই নিয়ে গল্প করছে, আমি নির্লজ্জের মতো কি ওখানে গিয়ে বসতে পারি? বাই এনি চান্স বাবা, খালু কেউ যদি ভাবতো মেয়ে এখন জামাইকে চোখে হারাচ্ছে, ইস, কি লজ্জাকর হবে ব্যাপারটা। ভয়ঙ্কর লজ্জার হবে সেই ভাবনাটা। বাবার ঘরে গিয়ে পান গোছাতে গোছাতে ভাবছি, আয়েশ কি ভীষণ কষ্ট পেয়েছে? আমি কি খুব বেশি মিসবিহেভ করে ফেলেছি? কিভাবে ওর রাগ ভাঙাবো আমি? এমন সময় আরোহী এলো বাবার ঘরে। আমার মন খারাপ দেখে বলো, কি হয়েছে মুগ্ধ, মন খারাপ করছো কেন? মিসবিহেভ করে ফেলেছি আয়েশের সাথে। যা, গিয়ে সরি বলে দে। সাহস পাচ্ছি না। কেন? খুব বেশি মিসবিহেভ করে ফেলেছি। আয়েশ রাগ করেছে। কিন্তু কি নিয়ে? অভির ছবি আমি পোড়ানোর জন্য বের করেছিলাম। ঠিক তখনই আয়েশ গিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি চাইনি অভি আর আমার ছবি ওর সামনে আসুক। এটা কোনো ব্যাপারই না। তুই দুলাভাইকে একবার জড়িয়ে ধরলেই হয়ে যাবে। আরে বাহ, ধরবো তো, বাট পাবো কোথায়? দেখছিস না সবার সাথে বসে আছে। চল, আমরা সবাই যাচ্ছি। কিছু একটা বলে দুলাভাইকে তুলে নিয়ে আসবো। দরজা দিয়ে বেরোনোর সময় আরোহী আয়নের সাথে মারাত্মক একটা ধাক্কা খেলো। অয়নও এই ঘরের দিকেই আসছিল। অয়ন ফোন চাপতে চাপতে নিচের দিকে তাকিয়ে ঢুকছিল। তখনই আরোহীর প্রচণ্ড গতিবেগের যাত্রায় পড়ে যায় অয়ন। অয়নের বুকের উপরে আরোহীকে দেখে চোখটা বড় বড় করে তাকালাম আমি। অয়ন এইবার লজ্জায় শেষ। যে লজ্জা পায় ছেলেটা সব সময়। অয়ন লাফ মেরে উঠে বলে, ভাবি, তোমার বোন ইচ্ছে করেই ধাক্কা মারলো নাকি? আরোহী মুখ বেঁকিয়ে বলল, মনে হচ্ছে সিনেমার নায়ক বাপ্পারাজ, তাই আমি ইচ্ছে করেই ধাক্কা দিব, তাই না? দুঃখিত, আমি বাপ্পারাজ হতে চাই না। তার থেকে ভিলেনই বেটার। আমি ভিলেন হতে চাই। আই লাইক ভিলেন। ইনডাইরেক্টলি কি আমায় লাইকের কথা বলছো? হ্যাঁ, বলছি। আমার অতটাও লজ্জা নেই, ডিরেক্টলি বলছি আই লাইক ইউ। অয়ন খুব জোরে কেশে দিল। বেচারা ভীষণ লজ্জা পেয়েছে। এইভাবে বোধহয় কেউ তাকে আগে বলেনি। আরোহী হাত বাড়িয়ে বলল, অয়ন ভাইয়া নিজে তো উঠলেন, আমাকে তুলবেন না? প্লিজ হেল্প মি। অয়ন সেদিকে হাত বাড়ালো না, আমায় ইশারা করলো আরোহীকে তোলার জন্য। বেচারা আরোহী বোধহয় অয়নের হাত ধরে উঠবে বলেই না উঠতে পারার ভান করছিল। আমি আরোহীকে টেনে তুলে বললাম, এইসব লাইক করি পরে দেখবো, আমার সাথে চলো আগে তোমরা। অয়ন বলল, কোথায় ভাবি? তোমার ভাইয়া রাগ করেছে, ভুল বুঝাবুঝিটা মিটিয়ে দাও। ভাইয়া রাগ করে থাকতে পারবে না, আমি তাকে চিনি, বিশেষ করে ভাবির প্রতি তো নাই। ভাবির প্রতি রাগ করেছে। শোনো, ও ঘরে গিয়ে যে কোনো ভাবেই হোক তোমার ভাইকে রুমের বাইরে আনার চেষ্টা করবা। ওকে ভাবি। আমরা তিনজনে প্রবেশ করতে আয়াস একবার তাকিয়ে চোখটা নামিয়ে ফেলল। আয়াসের পাশেই খালু বসে আছে। আমি একটু নিচুর দিকে ঝুঁকে খালুর হাতে পানটা দেওয়ার সময় আয়াসের দিকে তাকালাম। আয়াস দেখছে আমি তাকিয়েছি, তবুও খেয়াল করছে না। আমি বারবার আয়াসের দিকে তাকাচ্ছি, কিন্তু ও একবারও তাকাচ্ছে না। ইচ্ছা করেই তাকাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি। এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আয়াস এমন কেন করছে? যার তাকানোর জন্য আমি বিরক্ত হয়ে যাই, সেই এখন তাকাচ্ছে না। বিরহ এত যন্ত্রণার, আগে তো কখনো বুঝিনি। এক্ষুনি আয়াস কথা না বললে দমটা বন্ধ হয়ে মারা যাব আমি। মানুষ বিচ্ছেদ কিভাবে মেনে নেয় সত্যিকারের ভালোবাসার? আমার তো এতটুকুতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বারবার আরোহী আর অয়নের দিকে তাকাচ্ছি আমি। এর মানে কিছু একটা করো। এরই মাঝে অয়ন বলল, আমার ঘুম পাচ্ছে আঙ্কেল। বাবার দিকে তাকিয়ে বলল। বাবা বলল, তাই তো, অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও, সকালে আবার কথা হবে। আরোহী বলল, দুলাভাই চলুন, ঘুমাতে হবে। আয়াস আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মা, মুগ্ধতা আপনার কাছে ঘুমাক, মা মেয়ে সারাটা রাত গল্প করবেন,
আমি বাড়ি থেকে বলেই এসেছি যে আপনার সাথে ঘুমাবো। আমি কিছু মনে করব না, বরং আমার আরো ভালো লাগবে। আয়েশের এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি বলছে সে? আম্মু কেন? পৃথিবীর কোথাও আমার ঘুম হবে না সে রাগ করে থাকলে। তাছাড়া এতদিনে আমার অভ্যাস হয়েছে তার সাথে ঘুমানোর, সে ছাড়া আমি কিছুতেই ঘুমাতে পারবো না। হঠাৎ মন খারাপে তীব্র ভর করলো, আমার মুখটা কালো ফ্যাকাশে রংহীন হয়ে গেল। খালামণি বলল, তা কি করে হয় বাবা? তোদের ঘরে তোরা যা। না না আন্টি, কোনো সমস্যা নেই। আবার কবে আসবে এখানে তার তো কোনো ঠিক নেই। আপনাদের কাছেই ও ঘুমোক। আয়েশ উঠে আমার রুমে চলে গেল। খালামণি আমাকে বলছে, আয় তবে মুগ্ধ। আয়েশ যখন এত করে বলছে, আমরা গল্প করব সারা রাত। অয়ন আর আরোহী দুজন দুজনের দিকে তাকালো। এটা কি হলো? তারা কি ভাবলো আর কি হলো? আমিও তো খালামণির মুখের উপরে বলতে পারছি না আমি আয়েশের পাশেই ঘুমাবো। শাড়ির আঁচল কসলাতে কসলাতে খালামণির সাথে গেলাম, কিন্তু মন পড়ে আছে আয়েশের কাছে। আমি জানি ওরও ঘুম হবে না। কিছুক্ষণের মাঝে আরোহী রুমে প্রবেশ করলো, বলল, আম্মু, দুলাভাইয়ের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, মুগ্ধকে পাঠিয়ে দাও। দুলাভাই মুগ্ধকে ডাকছে। খালামণি অতি ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে, চল তো দেখে আসি। আম্মু, এত রাতে তুমি কেন যাবে? গ্যাস সামান্য একটু প্রবলেম, মুগ্ধ দা যাক না। খালামণির দিকে তাকিয়ে বললাম, যাই খালামণি? দ্রুত যা। আরোহী আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আমি মুচকি হেসে বেরিয়ে গেলাম। নিজের রুমে গিয়ে দেখি আয়াস ঘুমোচ্ছে। আসলেই কি ঘুমোচ্ছে নাকি ঘুমের ভান ধরেছে? লাইটটা অন করে তো সে ঘুমায় না। আমি আয়েশের কানের কাছে গিয়ে বললাম, না ঘুমিয়ে ঘুমের ভান ধরা হচ্ছে তাই না? আয়েশ কোনো উত্তর দিল না। বুঝতে পারলাম এইভাবে হবে না, নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে হবে। আয়েশের একটা নীল গেঞ্জি বের করে পরলাম, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক পরে, হাত ভর্তি চুড়ি পরে আয়েশের সামনে গিয়ে বাজিয়ে যাচ্ছি। চুলগুলো খুলে রেখেছি। আমি জানি ও ঘুমোয়নি। শুনিয়ে শুনিয়ে বললাম, একজনের গেঞ্জি পরেছি, সে কি তাকিয়ে দেখবে না নাকি গেঞ্জিটা খুলে ফেলবো? আয়েশ চোখটা অফ করেই আছে। আবারও বললাম, একজন কি আর কথা বলবে না আমার সাথে? তার জন্য মধ্যরাতে সাজুগুজু করেছি, তবুও সে চুপ আছে। আবারও বললাম, দেখুন, আপনার গেঞ্জিতে আপনার থেকে আমাকেই বেশি কিউট লাগছে। আয়েশ কোনো কথাই বলছে না। আয়েশের দুই গালে ইচ্ছাকৃতভাবে ঠোঁটটা ছুঁয়ে গালে দাগ লাগিয়ে দিলাম। হুবহু আমার ঠোঁটের মতো দেখাচ্ছে লিপস্টিকের দাগগুলা। আয়েশ এখনো চুপ আছে। এভাবে কেটে গেল অনেকটা সময়। আয়েশ ইচ্ছে করেই কথা বলছে না। রাত প্রায় 2টা বাজে। আমার চোখে ঘুম নেই। চেষ্টা করেও আয়েশের চোখ খোলাতে পারলাম না। আমি এবার কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে, চলে যাচ্ছি। বুঝেছি কেউ কথা বলবে না। ভেবেছিলাম আজ একজনের সাথে প্রচুর প্রেম করব। একজনের বউ আজ প্রচণ্ড রোমান্টিক মোডে আছে, আর তার বউ ভেবেছিল আজ কিছু একটা হলে হোক। কিন্তু আফসোস, তার বর ঘুমিয়ে পড়েছে। ওকে, গুড নাইট। আমুর পাশে গিয়েই ঘুমিয়ে পড়ি। এটুকু বলেই আমি পেছন ঘুরে হাঁটা দিতেই আয়েশ আমার হাতটা টেনে ধরলো। এবার বোধহয় একটা সুযোগ পেলাম আয়েশকে সরি বলার। আয়েশের দিকে তাকিয়ে দেখি ও চোখটা বন্ধ করেই আমার হাতটা টেনে ধরে রেখেছে। আমি খুব মলিন কণ্ঠে বললাম, আর কি কথা বলবেন না আমার সাথে? আর কতক্ষণ আমার সাথে কথা না বলে থাকবেন? দেখুন, আপনি কিন্তু এমন করতে পারেন না। আপনি আমাকে অন্য যা শাস্তি দিবেন দিন, কিন্তু কথা না বলে থেকে এমন ভয়ঙ্কর শাস্তি দিবেন না। সরি, ভীষণ সরি। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আপনি আমাকে ইগনোর করলে আমার ভীষণ কষ্ট হয়। আমার তখন ওইভাবেই রিয়্যাক্ট করা উচিত হয়নি। আমি বুঝতে পারছিলাম না কি করব। আসলে আমার হাতে অভির চিঠি ছিল, আমি ওগুলো পুড়িয়ে ফেলার জন্যই বের করেছিলাম। আপনি দেখলে যদি ভুল বুঝতেন, তাই ভয়ে ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। কথাগুলো বলেই কেঁদে দিলাম। আয়েশ এবার চোখ মেলে তাকালো, আমার হাত ধরে টেনে নিজের কাছে নিল। আয়েশ আমার হাত ধরে টেনে নিজের কাছে নিল, নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখে আছে শীতলতা। তার এক দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রভাব পড়েছে নিজের ভেতরে। সে কি আমায় ক্ষমা করেছে নাকি করেনি বুঝতে পারছি না। আয়েশ কি এখনই হেসে দিয়ে কথা বলবে নাকি গম্ভীর মুখে বলবে, আমাকে এখন বিরক্ত করো না? আমি চোখ দিয়ে পানি ফেলে বললাম, এখনো এখনো চুপ করে থাকবেন? আয়েশ এবার কপালটা টান টান করে তাকালো আমার দিকে। আমি কাঁদো কাঁদো গলায় অভিমানী সুরে বললাম,
আপনি কি বুঝতে পারছেন না আপনার এই চুপ থাকায় আমি কেমন ভয়ানক যন্ত্রণায় ছটফট করছি? পৃথিবীতে চুপ থাকার থেকে ভয়ঙ্কর শাস্তি আর নেই। আমি আপনাকে এতদিন এত বড় শাস্তি দিতে পারিনি, যা আজ আপনি আমাকে দিয়েছেন। আমি দিয়েছি বলুন, দিয়েছি? আপনাকে এত শাস্তি দিয়েছি একবার বলুন। আয়েশ আমাকে আরেকটু টান দিয়ে কাছে নিয়ে বলল, দিয়েছ প্রিয়তমা। আমার হৃদস্পন্দন যেন আরো বেড়ে গেল। দীর্ঘক্ষণ পর সে আমার সাথে কথা বলছে। আমার অনুভূতিটা এমন যেন তাকে হারিয়ে আবারও ফিরে পেয়েছি। জীবনের সব সুখ শান্তি হারিয়ে যাবার পরে যেন এক চিলতে সুখ পাওয়ার মতো করে আনন্দ আমার মনের মাঝে। মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসার অনুভূতিটা কি দারুণ, তাই না? এই পৃথিবীর সব দুঃখের কারণ সে, আবার সেই পৃথিবীর সব সুখের কারণও সে। সে পারে জীবনটা সুখ থেকে এক সাগর দুঃখে পরিণত করতে, আবার সেই পারে জীবনটা দুঃখের থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ করতে। এই অনুভূতিগুলো জীবনের সত্যিকারের ভালোবেসেছে প্রত্যেকেই পেয়েছে। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে আমার। হেসকি ওঠা অবস্থায় বললাম, কিভাবে দিয়েছি? আগে আপনার সাথে যা করেছি তা ভাবলে নিজেকেই আমার ছোট মনে হয়, আপনার অযোগ্য মনে হয় নিজেকে। প্লিজ প্রিয়তমা, পরের কথা তুলবে না। পূর্বের কথা আমি আর শুনতে চাই না। আমি তখন কোনো কষ্ট পাইনি, বরং এনজয় করতাম ব্যাপারটা। কারোর ভালোবাসা আদায় করে নেওয়াটা বিশ্ব জয়ের মতো। এই যে চোখের পানি ফেলে আমাকে কষ্ট দিলে কেন? তুমি নারী, তবে অসাধারণ নারী তুমি। যে নারী দূরে ঠেলে দিতে পারে, আবার সে নিমিষেই কেঁদে কেঁদে কাছে টেনে নিতে পারে। খুব জানতে ইচ্ছে করে সৃষ্টিকর্তা নারীর মাঝে কি বিষয়ের জিনিস দিয়েছে, যার হাসি ভয়ঙ্কর মায়াবী, কান্নাও ভয়ঙ্কর মায়াবী। এই নারী শুধু তার কাছেই টানে, দূরে যেতে দেয় না। এত নিখুঁত সৃষ্টি নারীকে করেছেন, যার সৌন্দর্য আজীবন দেখলেও ফুরাবে না। আমার জন্য সৃষ্টি করা নারীটা একটু বেশি সুন্দর, তাই না? বড় চুল, টানা চোখ, দুধে আলতা শরীর, পাতলা ঠোঁট, একটু বেশি সুন্দর, তাই না? বড় একটা নিঃশ্বাস টেনে বললাম, আপনি কি আর রেগে নেই? আমি রাগ করেছিলাম এটা তোমাকে কে বলল? তাহলে কথা বলছিলেন না কেন? দেখছিলাম। কি? আমার বউ আমার জন্য কতটা টান রাখে নিজের মধ্যে। শুধু এটা দেখার জন্যই আমাকে এত কষ্ট দেওয়া? না, আরেকটু কাছে পাওয়ার জন্যেও। আমি জানতাম আজ তুমি আমার কাছে আসবেই, কিন্তু মধ্যরাতে যে এইভাবে আমাকে স্ট্রোক করানোর লোকে হাজির হবে ভাবতেও পারিনি। আজ কিন্তু অন্যরকম কিছু হলেও হতে পারে। আর ইউ রেডি প্রিয়তমা? বলেই আয়াস হাতে চুমু দিল। এবার সত্যি সত্যি লজ্জা পেলাম। আয়াসের হাত ঝাড়ি মেরে খানিকটা দূরে সরে দাঁড়ালাম। ইস, কি ভয়ঙ্কর লজ্জা! তার রাগ ভাঙাতে আমি গেঞ্জি পরে তার সামনে চলে এসেছি। তখন তো এইসবের কোনো হুঁশই ছিল না, কিন্তু এখন তো ভীষণ লজ্জা করছে। লজ্জায় সম্পূর্ণ মিইয়ে যাচ্ছি আমি। আয়াস বিছানা ছেড়ে উঠে এলো আমার কাছে। পেছন থেকে দুই হাত কোমরে জড়িয়ে ধরে বলল, বেবি ডল, আজ তোমায় পুরাই বেবি ডল লাগছে। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? যখন শাড়ি পরতে মনে হতো শাড়ি পরলে তোমাকে বিশ্ব সুন্দরী মনে হয়, থ্রি পিস পরলেও বিশ্ব সুন্দরী মনে হয়, এখন গেঞ্জিতেও বিশ্ব সুন্দরী মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি কি করব বলো তো? নিজেকে তোমার থেকে এই মুহূর্তে কিছুতেই দূরে রাখতে পারবো না। যদি কোনো বড় ধরনের অনর্থ হয়ে যায় আমাকে দোষ দিও না প্লিজ মুগ্ধতা। আমি হারিয়ে যেতে চাই শুধু তোমার মাঝে। আয়েশের হাত ছাড়িয়ে আয়েশের দিকে ঘুরে দাঁড়ালাম আমি। চোখে মুখে পৃথিবীর সব লজ্জা নিয়ে দাঁড়ালাম আয়েশের সামনে। আয়েশ আমার মুখের সামনে পড়া চুলগুলো হাত দিয়ে কানের নিচে গুজে দিয়ে ওষ্ঠ ডোবালো গালে। আমি কয়েক হাজার গতি বেগ কেঁপে উঠলাম বিদ্যুৎ তরঙ্গের ন্যায়। লজ্জায় আবারও তুফানের গতিতে আয়েশের হাত ছাড়িয়ে ছুটে গিয়ে ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। লজ্জায় শরীরটা কাঁপছে আমার। আয়েশের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ওর চোখে ভয়ঙ্কর নেশা। আয়েশ আস্তে আস্তে ধীরে ধীরে আমার কাছে এসে ওয়ালে হাত দিয়ে দাঁড়ালো, নিষাক্ত কণ্ঠে বলল, আচ্ছা প্রিয়তমা, এভাবে দূরে পালাচ্ছ কেন বলো তো? যদি কিছু ভুল হয় হোক না, কোনো ক্ষতি তো নেই। দুরু দুরু করছে বুকের মাঝে।
স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি ওয়ালের সাথে পিঠটা ঠেকিয়ে। আয়াস ক্রাশও এগিয়ে আসছে আমার দিকে। আয়াসের ওষ্ঠে ভীষণ এক নেশা। আমার মুখের কাছে সম্পূর্ণ এগিয়ে আসতেই সম্পূর্ণ চোখটা বন্ধ করে প্লাজো খামচে ধরে মুখ কাত করে রইলাম। আয়াস আমার 2 হাত ধরে আঙ্গুলের ভাঁজে ভাঁজ রেখে ঘাড়ে ওষ্ঠ স্পর্শ করলো। বিদ্যুতের গতিতে কেঁপে উঠলাম আমি। হৃৎপিণ্ডতে হাতুড়ি বাড়ি দুলুম দুলুম করে দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আয়েশের তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখে। অনুভূতিতে মিশেছিল লজ্জা আর ভালোবাসা। কিছু অনুভূতি লজ্জার হলেও ভীষণ ভালো লাগার হয়। আয়াসর 2 ওষ্ঠ আমার ওষ্ঠে মিলিয়ে কতক্ষণ ছিল আমার খেয়াল নেই। আমিও ডুবে গিয়েছি ওর সাথেই। কিছুক্ষণ পরে লজ্জায় আমি ওর দিকে তাকাতেই পারছি না। লজ্জায় একভাবে তাকিয়ে আছি ফ্লোরের দিকে। কোন দিকে তাকাতেও পারছি না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ভ্যানিশ করে দিক, না হলে আমাকে অদৃশ্য করে দিক। এত লজ্জা কই রাখি? এই লজ্জাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল আয়াস। পাজা কোলে বিছানায় তুলে নিল। আয়াসের আদর আর ভালোবাসা আমারও ভালো লাগছিল। নিজের ভার হওয়া শরীরের ভার আয়াসের ওপরে ছেড়ে দিলাম। ছন্দে আনন্দে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। এটা ছিল ভালোবাসার নতুন অভিজ্ঞতা। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আয়াস নেই। আয়াস কোথায় গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। সিসি, বাড়ির সবাই কি ভাববে? গত রাতের কথা মনে পড়তে লজ্জা লাগছে। আবার এত বেলা করে উঠেছি, তার জন্যও লজ্জা লাগছে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিয়ে শাড়ি পরে বাইরে গেলাম। এদিকে ওদিকে কোথাও আয়াস নেই। আম্মু আর খালামণি ডাইনিং টেবিলে জুড়ে খাবার রেখেছে। আমি ঘুম থেকে উঠে আসতেই আম্মু বলল, উঠেছিস মা? আয়, পিঠা খেয়ে নে। আমাকে এদিকে ওদিকে তাকাতে দেখে আম্মু বলল, তোর খালামণি, খালু, বাবা, আয়াস, শ্রুতি, অয়ন, অহনা সবাই আমাদের আমবাগানে গিয়েছে ঘুরতে। আমি একটা পিঠা খেতে খেতে বললাম, আমাকে নিল না আম্মু? তুমি তো ঘুমিয়েছিলে, কিভাবে নিবে? আয়াস বলল, তোমার নাকি মাথায় পেইন হয়েছিল, তাই কাল রাতে ঘুমাওনি, এই জন্যই আর ডাকেনি তোমাকে। মনে মনে বললাম, ভালোই কথা ঘোরাতে পারে। নিজে ঘুমোতে দেয়নি তা না, আমার মাথায় যন্ত্রণা হয়েছিল। আম্মুকে বললাম, আয়াস কখন উঠেছিল আম্মু? আয়াস তো ভোর 6টায় উঠেছে, সবার আগে দেখি ও উঠে গেছে। উফ, বাঁচলাম। আয়াস তাহলে আর আমার মতো দেরি করেনি। আয়াস দেরি করলে ভীষণ লজ্জা হতো ব্যাপারটা। সকাল 10টার দিকে সবাই ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলে আম্মু সবাইকে খাবার খেতে দিল। আয়াস বারবার ইশারা করছে ওর পাশে বসার জন্য, কিন্তু আমি লজ্জায় বসছি না। আমি, আয়াস, অয়ন, শ্রুতি আর আরোহী এক টেবিলে বসেছি। বাবা আর খালুকে রুমে খেতে দিয়েছে। বাবা আর খালু আমাদের সাথে খাবে না। তাছাড়া চেয়ারও 6টা। আয়াসের ইশারা দেখেও আমি না দেখার ভান করে আছি। আরোহী ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ধরে নিয়ে আয়াসের পাশে নিয়ে বসিয়ে দিল। আমি আয়াসের দিকে লজ্জায় তাকাচ্ছি না। আয়াসের বাম পাশে শ্রুতি বসা। আয়াস খাওয়ার মাঝে প্রায় শ্রুতি গালে তুলে খাইয়ে দিচ্ছে। অয়ন, আরোহী যে যার মতো করে খাচ্ছে আর গল্প করছে। আয়াস বারবার অগোচরে আমার হাতটা চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, তোমার হাতে খেতে মন চাইছে? আমি হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে বললাম, ছাড়ুন, ওরা দেখবে। হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও খাবার খাওয়ায় মনোযোগ দিলাম। অয়ন উঠে এসে শ্রুতির গালে এক টুকরো মাংস দিয়ে বলল, মাই পিয়ারি বিয়ান সাহেবা, এক টুকরো মাংস নাও। শ্রুতি মাংস নিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। অয়ন বলল, খুব কিউট করে কথা বলো তো তুমি পিচ্ছি। আমি আর পিচ্ছি নেই, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, খালি আমারই নেই। কি সাংঘাতিক কথা, তোমার বয়ফ্রেন্ড নেই কেন? কেউ প্রপোজ করেনি? আমার এসব প্যারা লাগে। কত প্রপোজ পেলাম জীবনে। সেদিন ক্লাস 8-এর এক ভাইয়া আমাকে বলেছে, তোমাকে আমি বিয়ে করতে চাই, আমাদের বেবি হলে তার নাম রাখবো পুতুল। আমিও তোমাকে প্রপোজ করতে চাই, আমাকেও কি রিজেক্ট করবে? আমাদের বেবি হলে আমিও নাম রাখবো পরি। আমার এখন প্রেম করার সময় নেই। আয়াস প্রচন্ড জোরে হেসে দিল। আমিও হাসলাম। আরোহী বলছে, তুই এত পেকেছিস কেন রে? আল্লাহ জানে কয়টা প্রেম করবি বড় হয়ে। আমি এখনই যথেষ্ট বড় আপু। শ্রুতিকে বললাম, আজ আম্মাকে যদি না বলেছি তোমার ব্যাপারে, আমার শালিকার নামে কোনো নালিশ হবে না, বুঝেছো তোমরা? আমি আছি না, তোমার আপু তোমার বিরুদ্ধে কিছু বললে
আমাকে বলবে সোজা। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম হাসতে হাসতে। আয়েশ আমার পিছে পিছে এসে আমার গালে চুমু দিয়ে বলল, খাইয়ে তো দিলে না, আমার হাতেও খেলে না, নাও এবার চুমু খাও। মারুফ আনান কটেজ, বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে ঝালাই দিয়ে লেখা বাড়ির গেটে। গেট খুলেই মুগ্ধ হলাম বাড়িটা দেখে। একদম পার্কের মতো সাজানো গোছানো যেন সবকিছু। বাড়ির উপরে বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ। বকুল গাছের তলায় ফুল পড়ে শুকিয়ে আছে। গাছের দিকে তাকিয়ে দেখি গাছে সাদা সাদা বকুল ফুলে ছেয়ে আছে। গেটের ভেতরে বোধানো পুকুর, আম গাছ, জাম গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, জামরুল গাছ, লিচু গাছে, সফেদা গাছ, আমড়া গাছ, জলপাই গাছ, কাঠবাদাম গাছ, বিভিন্ন ফলের গাছে ভরপুর। এ বাড়িটা বিশাল বড় জায়গা জুড়ে আছে। ডুপ্লেক্স বাড়িটা জনমানব শূন্য হয়ে পড়ে আছে। ইস, ভাবতেই খুব কষ্ট লাগছে আয়াসের মামা আর মামি এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আজ উনাদের মৃত্যুবার্ষিকী। আজ 18তম মৃত্যুবার্ষিকী। এদিনে এ গ্রামের সব মানুষকে খাওয়ানো হয় আর দোয়া অনুষ্ঠান করা হয়। সবারই মন খারাপ, সবাই মন খারাপ করে বসে আছে। আর আমি চারদিক ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে আম্মুর ভয়ানক কান্নার আওয়াজে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। আম্মু এইভাবে হাউমাউ করে কাঁদছে কেন? একটাই আওয়াজ ভেসে আসছে, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? আম্মু এসব বলে কাঁদছে কেন? বাবার কি কিছু হয়েছে? আমি পাগলের মতো ছুটতে ছুটতে গেলাম। আম্মু লেবু গাছের নিচে থাকা দুটো কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি বাবা আম্মুকে সামলানোর চেষ্টা করছে। আম্মুর কান্না আমি কখনোই সহ্য করতে পারি না। আম্মুর এই হৃদয়বিদারক কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণের মাঝেই বাবা আম্মুকে জোর করে নিয়ে গেল। আম্মুকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। আমি নিথর হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ এক অজানা যন্ত্রণায় বুকে ব্যথা করছে। আম্মু কেন এটা বলল? তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? আম্মুর কি ঘনিষ্ঠ কেউ এখানে সাইতো আছে? একে একে সবাই আসছে কবরের কাছে। মামা, মামি, মামাতো ভাই, খালা, খালু সবাই এসে দাঁড়িয়ে কাঁদছে। কারো কান্না যেন থামবার মতো নয়। আয়াসের আম্মা তো কেঁদেই যাচ্ছেন, আরোহী, অয়ন, আয়াস সবাই কাঁদছে। এমন দৃশ্য আমি হতবাক। আয়াসের ফ্যামিলি কাঁদছে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু আমার ফ্যামিলি এত বেশি কাঁদছে কেন? একে একে সবাই জায়গা ত্যাগ করলে আমি আনমনে হেঁটে গেলাম কবরের কাছে। সেখানে লেখা মরহুম মারুফ আনান এবং মরহুম রুহানা আনান। একরাশ মন খারাপ নিয়ে দাঁড়িয়ে দেখছি কবর দুইটা। আম্মুর কান্না স্বাভাবিক ছিল না, একটুও ছিল না। আম্মুর কি পরিচিত কেউ? আমি এতটা বেখেয়াল হয়ে পড়েছি, গায়ের ওড়না এক পাশের থেকে পড়ে গিয়েছে আমার, সে খেয়ালই নেই। চোখ দুটো লাল হয়ে গিয়েছে আমার। এরই মাঝে আয়াস এসে আমার পড়ে যাওয়া ওড়না কাঁধে তুলে দিয়ে বলল, কি হয়েছে মুগ্ধতা? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আয়াসের দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, আচ্ছা আপনি কি কিছু জানেন? কোন ব্যাপারে? আম্মু কেন এখানে এসে হাউমাউ করে কাঁদছিল? আম্মুর কি কিছু হয়? আয়াস মৃদু হাসল, আমার দুই হাতের কবজি ধরে বলল, মামা আর মামির জীবনের দুর্ঘটনা শুনে তোমার আম্মু সহ্য করতে পারেনি। আয়াস একটা দীর্ঘনিশ্বাস নিয়ে বলল, পৃথিবীর কেউই সহ্য করতে পারে না সেই ইতিহাস শুনে। সন্দিহান ভাবে জিজ্ঞেস করলাম, সত্যি কি তাই? তোমাকে কি মিথ্যা বলবো নাকি? সবার মতো আমারও ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। সবাই কাঁদছে কিন্তু আমি কাঁদতে পারছি না। নো, মন খারাপ, প্লিজ এদিকে এসো। চোখ বন্ধ করো, একটা জিনিস দেখায় তোমাকে। বাঁধানো ঘাটের সিঁড়িতে গিয়ে চোখ বন্ধ করে বসলাম। আয়াস আমার গলায় একটা কিছু পরিয়ে দিল।
চোখ খুলে দেখি বকুল ফুলের মালা, একদম তাজা আর সাদা ধবধবে ফুল। দেখেই মন ভালো হয়ে গেল আমার। আমি হেসে দিয়ে বললাম, কোথায় পেলেন? আসার সময় দেখছিলাম বকুল গাছের দিকে তাকাচ্ছিলে। বুঝতে পারছিলাম এটা পেলে তুমি অত্যন্ত খুশি হবে। অয়নের হেল্প নিয়ে গাছ থেকে খুঁটে খুঁটে ফুল পেরেছি। জানো কিভাবে পেরেছি? পাশের বাড়ি থেকে মই এনেছি। গাছে মই দিয়েছি আর অয়নকে বলেছি মইয়ের গোড়া ভালোভাবে চেপে ধরে রাখো। অয়ন মইয়ের গোড়া চেপে ধরে রেখেছিল আর আমি মই বেয়ে বেয়ে উপরে উঠলাম। একটা ব্যাগ নিয়ে উঠেছিলাম। গাছ ঝাঁকি দিয়েছিলাম, কিছু ফুল পড়েছিল আর কিছু হাত দিয়ে ছিঁড়ে এনেছি। শুধুমাত্র তোমার খুশির জন্য। আয়াসের হাত মুষ্টিবদ্ধ করে ধরে বললাম, আমার খুশি নিয়ে খুব ভাবেন তাই না? ভাবতেই তো হবে। 7 জন্মের একটা মাত্র বউ আমার। আর বউকে খুশি রাখতে না জানা পুরুষ হলো অধম পুরুষ। এইবার আমাকে একটু খুশি করে দাও তো। কিভাবে খুশি করব? আমি তো ফুল পারতে পারি না। পুরুষ মানুষের কাছে ফুল হলো তার বউ। আমি হাসলাম তার কথা শুনে। চোখে মুখে আমার ভীষণ লাজুকতা। আয়াস ঠোঁট এগিয়ে এনে বলল, গিভ মি কিস বউ। খানিকটা লজ্জা পেয়ে বললাম, পারবো না। আরে আরে লজ্জা পেও না, আমিই তো তোমার একমাত্র বর। এখানে কেউ আসবে না। দাও, দ্রুত দাও। কি হলো, লেট করছো কেন? না দিলে কিন্তু ছাড়ব না। এইভাবে চুপ আছো কেন? এখন আমাকে কিস না দিলে আমি কিন্তু সবার সামনে কিস করে দিব। বাই দা ওয়ে, আমার কিন্তু লজ্জা নেই। এক নিঃশ্বাসে আর কত বকবক করবেন শুনি? যতক্ষণ না চুমু খেতে পারছি। আমার ক্ষুধা পেয়েছে, সেটা চুমুর ক্ষুধা। দাও বলছি। এমন করো কেন? অন্য কারো কাছে কি চেয়েছে? ওই বউ, দাও না প্লিজ। জাস্ট একটা চুমু যে মানুষ এইভাবে চাইতে পারে আগে জানতাম বা। আয়াসকে বললাম, চোখ বন্ধ করেন আগে। আয়াস চোখ বন্ধ করলে আমিও চোখ বন্ধ করে আয়াসের গালে চুমু দিলাম। চুমু পেয়েও সে বলে উঠল, তুমি কিন্তু নির্দিষ্ট জায়গায় দাওনি। আমি আবার ও লজ্জা পেয়ে তাকালাম। আয়াস পুকুরে পাথর ছুঁড়তে ছুঁড়তে বলল, দেখো তুমি কেমন দোল খাচ্ছ। আমি অবাক হয়ে বললাম, কই, কোথায় দোল খাচ্ছি আমি? ওই যে পানিতে তোমাকে দেখা যাচ্ছে। পাথর ছুঁড়ে মারলে পানি দোল খাচ্ছে, সে সাথে তুমিও দোল খাচ্ছ। আমি বারবার এটাই দেখছি। এরই মাঝে আয়াসের আম্মার ডাক শোনা যাচ্ছে। আমাকে মিষ্টি সুরে ডাকছে। আয়াসকে বললাম, আমি খুব ভাগ্যবতী, দেখেন মা বাবার ভীষণ ভালোবাসা পেয়েছি, এখন শ্বশুরবাড়ি সহ স্বামীর ভীষণ ভালোবাসা পাচ্ছি। এটুকু বলে আমি মন খুলে হাসছি। আয়াস আমার হাসি মুখের দিকে তাকিয়ে বলল, তুমি হাসলেও বিশ্বসুন্দরী লাগে জানো। না জানি না, সব মিথ্যা, আপনার বানানো কথা। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে কাকে জিজ্ঞেস করি বলো তো? আচ্ছা, তাহলে আমাদের সামনে থাকা এই কাঠবাদাম গাছটাকে জিজ্ঞেস করি, কি বলো? আমি সিঁড়ি নিচে নেমে পুকুরের পানি হাতে নিয়ে আয়াসের দিকে ছেটাতে ছেটাতে বললাম, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি নিজেই জানি আমার বরের চোখে আমি কত সুন্দরী। তাই না মিস্টার আয়াস? আয়াস হাত দিয়ে পানি ঠেকানোর চেষ্টায় আছে আর বারবার বলছে, আহা। মুগ্ধতা, আমি ভিজে যাচ্ছি, কিন্তু সত্যি ভিজে যাচ্ছি। আমার খুশির জন্য না হয় একটু ভিজলেনই তো ক্ষতি কি? ভিজুন না। হঠাৎ করে পুকুরের পাড়ে চোখ গেল। অয়ন আর আরোহী দুজন গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন আরোহীকে বলছে, হাতটা একটু বাড়াবে প্লিজ। আরোহী হাতটা বাড়িয়ে ধরল অয়নের দিকে। অয়ন এক মুঠো বকুল ফুল আরোহীর হাতে দিয়ে বলল, এই নাও। ভাইয়া ভাবির জন্য ফুল পাড়ছিল।
আমি কুড়ানোর সময় এক মুঠো প্যান্টের পকেটে চুরি করে রেখে দিয়েছিলাম। আরোহী ফুলগুলো নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ নিল। অয়নের হাতে একটা ফুল দিয়ে বলো, এটা আপনার জন্য। অয়ন হেসে দিল। সাথে সাথে অয়নের গেজ দাঁত চিক চিক করে উঠল। এরা দুই ভাই, কিন্তু মেয়ে পটাতে ওস্তাদ যা বুঝলাম। এর ভাই আমাকে বশীকরণ করার মতো মন কেড়ে নিয়েছে, আর এই ছেলে এখন আরোহীর মন কেড়ে নিবে। ভাবতে ভাবতে পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে গেলাম। পানিতে ঝপ করে শব্দ হওয়ায় আয়াস সাথে সাথে পানিতে নেমে আমাকে কোলে তুলে উপরে তুলে আনল। আয়াস ভয় পেয়ে অয়নকে জোরে চিৎকার দিয়ে ডাকল। অয়ন বাড়ির সবাইকে ডাকল। একে একে সবাই হাজির হয়ে গেল। হঠাৎ পরে সামলাতে না পেরে খানিকটা পানি খেয়ে ফেলেছি আমি। মুহূর্তের মাঝে আয়াস আমাকে তুলে এনেছে বলে খুব বেশি অসুবিধা হয়নি। আয়াস আস্তে করে পেটে চাপ দিয়ে দিয়ে পানি বের করে ফেলল। ভয় বুক কাঁপছে আমার। আয়াসের আম্মা, বাবা, অয়ন, আরোহী, আম্মু, বাবা, খালামনি, খালু সবাই আমাকে ঘিরে ধরে আমাকে ডাকছে। আমার আসলে তেমন কোনো অসুবিধা হয়নি, তবুও সবাই কেমন অস্থির হয়ে গিয়েছে। আয়াসের আম্মা বলল, এ বাড়িতে আর মুগ্ধতাকে আনব না। জীবনের অনেক কিছু এ বাড়ি থেকে হারিয়েছে। এ বাড়িটাই অলুক্ষুনে। আয়াস আমার হাত শক্তভাবে চেপে ধরে রেখেছে, আর এক নজরে তাকিয়ে আছে আমার দিকে। ও যে খুব ভয় পেয়ে গেছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি স্বাভাবিক আছি, তবুও আয়াস আমাকে কোলে তুলে নিয়ে এলো। আমি আয়াসের গলা জড়িয়ে ধরে আছি। আয়াস হঠাৎ থেমে আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তো? ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মৃদু হেসে বললাম, আমাকে নামিয়ে দিন, আপনার কষ্ট হবে। আমি ঠিক আছি। যার সাথে আপনি আছেন তার কি হবে বলুন তো? হালকা হালকা শীত পড়েছে। সময়টা বাংলা আশ্বিন মাস। বিদ্যুৎ নেই, ঘর অন্ধকার দেখাচ্ছে। জানালা খুলে পর্দা সরিয়ে দিলাম। জানালা দিয়ে সাথে সাথে আলো ভরে গেল রুমে। বিয়ের 5 মাস হয়ে গিয়েছে। বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েও কোথাও চান্স হয়নি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি যশোর এম কলেজে। অনেক দিন বাড়ি থেকে এসেছি, বাড়িতে আর যাওয়া হয়নি। এখানে কলেজ, কোচিং সব খোলা। আয়াস অফিসে আছে, রাত 10টায় ফিরবে। আয়াসের মামা মামির ঘটনাটা সারাক্ষণ যেন চোখের সামনে ভাসতে থাকে আমার। আম্মুর ওই কান্না ভুলতে পারি না আমি। অনেক কিছুই রহস্য থেকে গিয়েছে আমার কাছে। রুমে বসে নিজে নিজে এসব ভাবছি আমি। এরই মাঝে কুসুম ভাবি আমাকে ডাকলেন। কুসুম ভাবি প্রেগন্যান্ট। আমি ভাবির ডাকে ছুটে গেলাম। ভাবি আমাকে ডেকে বলল, তোমার ভাইয়াকে মাঝে মধ্যে একটু তরকারি দিও মুগ্ধতা। কাল আমি মায়ের কাছে চলে যাচ্ছি। আর 15 দিন পরে আমার ডেলিভারি ডেট। এখানে তোমার ভাইয়া ছেলে মানুষ, সে তো কিছুই বুঝবে না এসব ব্যাপারে। তাই যেতে হচ্ছে। আমি যেতাম না, যেতেই চাচ্ছি না, কিন্তু তোমার ভাইয়া শুনছেই না। আমাকে পাঠাবেই, এটা কেমন কথা বলো তো? আমি হেসে বললাম, আসলে ভাবি, ভাইয়ার মতো এত ভালোবাসতে আমি কাউকে দেখিনি। আপনার কপাল সত্যি অনেক ভালো, জানেন। ভাইয়ার এত ভালোবাসা পেয়েছেন। এই জন্য খুব ভয় হয় মুগ্ধতা, জানো, কারো নজর না লাগে। আরে না না ভাবি, কারোর নজর লাগবে না। ভালোবাসা সত্য হলে এসব নজরে আরো ভালোবাসা বাড়ে। আয়াস ভাই ও তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তা বাসে। তার নাম শুনেই এত লজ্জা পাচ্ছ? এবার একটা বেবি নিয়ে নিবা, নাকি লেখাপড়া শেষ করতে চাও? সত্যি বলতে ভাবি, আমার কিন্তু এক্ষুনি বেবির শখ।
কিন্তু আয়াস উনি তো বলে 2 বছর দেরি করতে। বাচ্চা নিয়ে নাকি পড়তে পারবো না। তোমার ভাইয়া ও এসব বলে বলে লেট করেছেন এতদিন। সব পুরুষই এমন। তবে একটা কথা বলি আপনার কানে কানে কুসুম ভাবি, কাউকে বলবেন না কিন্তু। আমি কিন্তু গত 2 মাস কোনো ফ্যামিলি প্ল্যানিং এর আশ্রয় নিচ্ছি না। কিন্তু আয়াস এসব জানে না। সে ভাবে তার বউ এসব কম বোঝে, এসবে তার বউ এর মাথা ব্যথা নেই। কিন্তু আমি নিজে নিজে ওসব প্ল্যানিং টিলানিং বাদ দিয়েছি। আমার এত লেখাপড়া ভালো লাগে না। মনে চায় 2-4টা বেবি নিয়ে মন দিয়ে সংসার করি। তুমি তো খুব দুষ্টু। আমি সত্যি অবাক হচ্ছি। তুমি আয়াস ভাইকে ফাঁকি দিয়ে এসব করছো। তবে শোনো, লেখাপড়া ও করতে হবে কিন্তু কোনো ফাঁকি দেওয়া যাবে না। তবে একটা কথা কি জানো, সংসার জিনিসটা মেয়েদের রক্তে মিশে আছে। হ্যাঁ শিওর, লেখাপড়া করব ভাবি। না হলে আয়াস আমাকে পিটানি দিবে। কোনো গুড নিউজ হলে আমাকে জানাবে কিন্তু। জানাবো ভাবি। পরের দিন কুসুম ভাবিকে সব গুছিয়ে দিলাম। ভাবি প্রাইভেট কারে করে চলে গেল। ভাবির হাজবেন্ড ভাবিকে বিদায় দেওয়ার সময় বুকে টেনে নিয়ে কপালে চুমু দিলেন। ভালোবাসা সত্যি সুন্দর। বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল। সেদিন সন্ধ্যায় আয়াস একটু দ্রুত বাসায় ফিরে এলো। একভাবে কলিং বেল চেপে যাচ্ছে। আমি দরজা খুলতেই কপালের ঘাম মুছতে মুছতে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দ্রুত খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে বেবিডোল। আমার জন্য গরম গরম সিঙ্গারা আর পুরি নিয়ে এসেছে, সেটা আর বুঝতে বাকি নেই। কেননা বেরোনোর সময় বলে দিয়েছিলাম সিঙ্গারা আর পুরি আনতে। প্যাকেটটা রেখে বললাম, যখন নিজের বেবি হবে তখন ও কি আমাকে বেবিডোল ডাকবেন? ডাকবো। বাচ্চারা কি বলবে তাহলে? বাচ্চারা মানে? এত বাচ্চা কই পাচ্ছ? আল্লাহ যতগুলো বাচ্চা দিবে আমাদের ততগুলোই হবে। আয়াস কপাল টানটান করে আমার দিকে রইল আর বলল, সমস্যা নেই, হোক আমাদের বেবি। তার মেয়ের যতগুলো সন্তানের মুখে মা ডাক শুনতে ইচ্ছা করে ততগুলোই সন্তান হবে। আমার আর কিসের কষ্ট? তুমি যদি পারো আমার কাছে কোনো ব্যাপারই না। ফাজিল কোথাকার, অসভ্য লোক। আমি সত্যি বলছি কিন্তু। আমি কি মিথ্যা বলছি? যতদিন মা হওয়ার ক্ষমতা থাকে তুমি মা হতে থাকবে। শুধু সন্তান লালন পালনের উছিলায় আমাকে সময় কম দিবে তা কিন্তু হবে না। আমার জন্য বরাদ্দকৃত ভালোবাসা রোজ আমাকে বাসতে হবে। আয়াসের কথা শুনে আমি হাসলাম। আয়াস আমার নাক টেনে বলল, একটা চা খাওয়াবে? বউ স্পেশাল একটা চা খেতে চাই। আপনি আসবেন বলে আমি চা বানিয়ে ফ্লাক্সে করে রেখে দিয়েছি। আয়াস কপাল টান টান করে বলল, ভাবতেই অবাক লাগে এত কেয়ার একটা বউ আমার। ফ্লাক্স থেকে চা ঢেলে দিয়ে বললাম, শার্ট আয়রন করে রেখেছি। এটা কেমন ঘেমে বিশ্রী গন্ধ হয়ে গিয়েছে। চেঞ্জ করে যান। আমি তো চা খাচ্ছি। এই শার্টটা খুলে অন্য একটা পরিয়ে দাও প্লিজ। আয়াসের শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, সত্যি সত্যি বেবি নিলে কেমন হয় বলুন তো? বেবি যখন হবে এমনি হবে। এটা নিয়ে ভাবা লাগবে না একটুও। গায়ের শার্টটা খুলে ওয়াশরুমে নিয়ে হুইল পাউডারে ভিজিয়ে রেখে এসে আয়াসকে আয়রন করা শার্টটা পরিয়ে দিলাম। বোতাম লাগাতে লাগাতে বললাম, একটু আদুরে কণ্ঠে বললাম, এই কখন ফিরবেন? যাব আর আসব। আজ থেকে গেলে হয় না বাসায়? রোজই তো বাইরে যান। আজ না গেলে হয় না। আয়াস আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলো না, আমি তাহলে আজন্ম এখানে আটকে যাব। কোনো কাজে মন বসবে না। আচ্ছা এভাবে বলবো না। আজ একটু দ্রুত আসবেন কিন্তু। আমি একটু সময়ের জন্য যাচ্ছি, একটা কাজ আছে। কিছুক্ষণ পরে ফিরবো বেবিডোল। ওপস সরি, বেবিদের আম্মু বেবিডোল। সাবধানে থেকো কিন্তু বেবিডোল।
আমি হাসি মুখে আয়াসকে বিদায় জানিয়ে কিচেনে প্রবেশ করলাম। রান্নার জিনিস গোছাচ্ছি। কম বয়সী একটা মেয়ে আছে, প্রায় আমার বয়সীই হবে। সে এসে আমাকে একটু হেল্প করে দিয়ে যায়, তবে সকালের দিকেই আসে। কিছুক্ষণ পরে দেখলাম আধাবয়সী একজন মহিলা কুসুম ভাবির ফ্ল্যাটে প্রবেশ করছে। দেখে মনে হচ্ছে ভাবি চলে গিয়েছে, তাই নতুন কাজের বুয়া রেখেছে। আধা ঘন্টা পরে কলিং বেল বেজে উঠল। আয়াস এসছে ভেবে দরজা খুলতে খুলতে বললাম, তুমি চলে এসেছ। কিন্তু দরজা খুলেই চমকে গেলাম আমি। দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লম্বা ফর্সা একটি ছেলে, যার হাতে ব্লেড বা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটা। ফ্লোর রক্তে ভিজে আছে, হাত দিয়ে রক্ত পড়েই যাচ্ছে। আমি দেখেই রীতিমত ভয় পেয়ে গেলাম। ছেলেটির মাথার সামনের লম্বা চুল মুখের উপর পড়েছে। আমি দরজা খুলতেই চুল সরিয়ে আমার দিকে তাকালো। ছেলের চোখ দুটো রক্তজবার মতো হয়ে আছে। ছেলেটি এক নয়নে তাকিয়ে আছে আমার দিকে। শার্টের বোতাম খোলা, খালি গায়ে অজস্র আঘাতের চিহ্ন। এই আঘাতগুলো ও ব্লেড বা ছুরির। ভূমিকম্পনের মতো আমার পুরা দুনিয়া কাঁপছে। আমি একটা চিৎকার দিয়ে দুই হাত দিয়ে মুখ ঢাকলাম। এমন দৃশ্য দেখে ভতারা চিহ্নও পেয়ে গেলাম। হাত পা সমস্ত শরীর থর থর করে কাঁপছে। মাথার মাঝে চক্কর মেরে উঠল আমার। ছেলেটির তীক্ষ্ণ নজর আমার দিকে। দেখে মনে হচ্ছে নেশা করেছে এমন মাতাল দেখাচ্ছে। নিজেকে নিজে এত আঘাত করে কিভাবে স্বাভাবিক হয়ে আছে সে? বীভৎস চেহারার মানুষটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। মানুষটাকে চিনতে আমার একটুও ভুল হলো না। ভয় কেঁপে উঠা হৃৎপিণ্ড নিয়ে জড়ানো কণ্ঠে বললাম, আপনি? ছেলেটি ইমোশনাল কণ্ঠে বলল, আপনি কেন? তুমি আমাকে আপনি করে কেন বলছো মুগ্ধ? আমাকে চিনতেছ না তুমি? আমি অভি। চিৎকার করে বললাম, না, চিনছি না। আমি কাউকে চিনতে চাই না। বেরিয়ে যান এখান থেকে। তুমি আমাকে না চিনলে কে চিনবে মুগ্ধ? আপনি বেরোয় যান বলছি। আপনি বেরিয়ে যান। আমি চিনি না আপনাকে। কিসের ভয় মুগ্ধ? কেন মুগ্ধ এসব? আপনার শরীরের রক্ত বন্ধ করুন প্লিজ। আর এখান থেকে যান। এই রক্ত সামান্য কিছু। তুমি শরীরের বাইরের আঘাত দেখছো, ভেতরের আঘাত কেন দেখছো না মুগ্ধ? আমি ভালো নেই। তোমার অভি ভালো নেই তোমায় ছাড়া। কোনো বেঈমান ঠক প্রতারককে আমি চিনতে চাই না। আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। অভি চিৎকার দিয়ে বলল, আমি বেঈমান? তুমি এই কথা বলছো? বেঈমান কথাটা কি আমার সাথে যায়? তাহলে কার সাথে যায় বলুন, কার সাথে যায়? আমার জাস্ট ঘেন্না লাগছে আপনার মুখ দেখতে। আর কি চান আপনি? এখানে কেন এসেছেন? আমার জীবনের অনেক ক্ষতি আপনি করেছেন, কিন্তু আর নয়। আমার বিবাহিত জীবনে আপনার প্রভাব আমি পড়তে দিব না। অভি তাচ্ছিল্যর সুরে হেসে বলল, বিবাহিত জীবন? কিসের বিবাহিত জীবন? যেখানে বিয়েটা তোমাকে জোর করে করানো হয়েছে। তোমার জীবন আমি ছাড়া অন্য কারো সাথে কাটাতে পারো না মুগ্ধ। জোর করে হলেও সেটা আমার সৌভাগ্য। অভি আস্তে আস্তে রুমের মাঝে প্রবেশ করল। সোফায় ধাক্কা খেয়ে শব্দ করে উঠল যন্ত্রণায়। ফ্লোরে রক্তের ছাপ লেগে আছে। আমার কাছে এসে জোরপূর্বক আমার হাত খুব শক্তভাবে চেপে ধরে বলল, দেখো মুগ্ধ, আমার শরীরের আঘাত দেখো। তুমি ছাড়া ভালো নেই আমি। যন্ত্রণায় ছটফট করছে তোমার অভি। আপনার এ অবস্থা কেন? আমার এ অবস্থা হবে না তো কার এ অবস্থা হবে? 2 দিন তোমার জন্য অপেক্ষা করেছি। সেদিন আমাদের বিয়ের দিন ছিল মুগ্ধ। অথচ তুমি এলে না। আমার পরিবর্তে এই আয়াস তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসলো।
কি কম ছিল আমার মাঝে মুগ্ধ? আমি কি কেয়ারিং ছিলাম না? তোমাকে কম ভালোবাসতাম? নাকি তোমার হাসি মুখের কারণ হতে পারিনি? কোনটা মুগ্ধ কোনটা? আমাকে জাস্ট এটুকু বলো, কিসের কমতি ছিল আমার মাঝে যার জন্য আমার জীবনটা এইভাবে ছারখার করে দিলে তুমি? তুমি কি জানো, তুমি ছেড়ে আসার পর প্রতিটা দিন রাত পা গলের মতো খুঁজেছি তোমায়। কোনো ফ্রেন্ড সার্কেল কেউ বলতে পারে না তোমার কথা। প্রতিটা দিন কষ্ট পেয়েছি, আজও কষ্ট পাচ্ছি। ঘুমহীন ছিল আমার প্রতিটা রাত। রোজ নিজেকে একটু করে আঘাত করতে করতে আজ আমার এই অবস্থা। অনেক কষ্টে তোমার শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করে, সেখান থেকে কোনোরকম আয়াসের ঠিকানা জোগাড় করে এ পর্যন্ত এসেছি। আর আজ আমি তোমায় খুঁজে পেয়েছি। চলো মুগ্ধ, তুমি আমার সাথে, আমার পৃথিবীতে। তোমার বিয়ে হয়েছে তাতে কি? আমি অ্যাকসেপ্ট করতে রাজি তোমায়। আমার কিছুই যায় আসে না তোমার বিয়ে হয়েছে নাকি হয়নি। অভির হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে বললাম, গো টু হেল অভি। আমার বিয়ে নিয়ে আপনার কিছু যায় আসুক আর না আসুক, আমার অনেক কিছুই যায় আসে। আমি আমার বিবাহিত জীবনে অনেক হ্যাপি আর অনেক সিরিয়াস। অভির স্পর্শ আমার এতটাই বিরক্তি লেগেছে যেন কেউ আমায় স্পর্শ করেই অপবিত্র করে দিয়েছে। অভির স্পর্শ আজ প্রমাণ করেছে আমার শরীরে আয়াসের স্পর্শ ছাড়া অন্য কারো স্পর্শ কত বেশি নিষিদ্ধ। অভি আমার হাত স্পর্শ করার সাথে ঘেন্নায় ঝাড়ি মারলাম ওর হাত, আমি জাস্ট নিতে পারিনি ওর স্পর্শ। এই হাত কেন একটা পশম ও আয়াস ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। অভি যন্ত্রণাদায়ক কণ্ঠে বলল, আমাকে অসুখী রেখে আমার ভালোবাসা কেড়ে নিয়ে আয়াস সুখ করবে, আমি সেটা হতে দিব না। আমার তোমাকে লাগবে মুগ্ধ, আমাকে লাগবে। আমাকে ঠকিয়ে শান্তি পাননি আপনি। আমি তোমাকে কিভাবে ঠকিয়েছি বলো, ঠকালে কি খুঁজতাম এভাবে? আপনি একজন বিবাহিত মানুষ হয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেননি। এক, নিজের ওয়াইফকে ঠকিয়েছেন, দুই, আমাকে ঠকিয়েছেন। না জানি আর কাকে কাকে ঠকিয়েছেন। ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন। কষ্টে ভেঙে পড়েছিলাম আমি। কিন্তু আমার স্বামী আমার জীবনের সব অতীত জেনে আমাকে ভালোবাসা আর পূর্ণতা দিয়ে বাঁচিয়ে তুলেছে। অভি সোফায় লাথি মেরে বলল, আমি বিবাহিত? কোন কুবাচ্চা বলেছে আমি বিবাহিত? কে বলেছে বলো আমাকে। ভাষা সংযত করে এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আপনার কালো ছায়া আমার জীবনে আর না পড়ুক। অনেক কষ্টের পরে সুখ খুঁজে পেয়েছি আমি। আমি জাস্ট ভাবতে পারছি না তুমি সেই মেয়ে, যে মেয়ে আমি ছাড়া পৃথিবীর কাউকে চিনত না। আমি ভেবেছিলাম আমাকে দেখলে তোমার রিয়াকশন সম্পূর্ণ অন্যরকম হবে, কিন্তু এমন হবে আমার কল্পনাতেও ছিল না। মানুষ এতটা চেঞ্জ কিভাবে হতে পারে? মানুষ চেঞ্জ হয় তাই বলে এতটা চেঞ্জ? আমি সেই মেয়ে যে আর আজ আপনার মিথ্যা অভিনয় ভুলছে না। আমি অতীত নিয়ে আর মাথা ঘামাতে চাই না। আপনি যান প্লিজ। আমি তোমার অতীত হয়ে গেলাম অথচ তুমি আমার বর্তমান হয়েই রয়ে গেলে। আমি আপনার ব্যাপারে মুখ খুলতে চাইছি না। আমি এখন বিবাহিত। আমার জীবন থেকে বিদায় হন প্লিজ। আমাকে এত সহজে তুমি বিদায় করতে পারবে না। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি আর তুমি আমাকে ছেড়ে সংসার করছো। কোথায় আছো? কেমন আছো? একটা বার তো জানাতে পারতে। আমি জানাইনি আপনাকে। আমার বিয়ের পরে আপনাকে মেসেজ করেছিলাম। আর আপনি কি করেছিলেন? আপনি নিজে বলতে না পেরে আপনার ওয়াইফকে দিয়ে বলিয়েছেন যে আপনি বিবাহিত। আমি সেসব ব্যাপারে আর কথা বলতে চাইছি না। ওয়াইফ, রিয়েলি আমার ওয়াইফ কোথা থেকে আসলো? এক্ষুনি আমার বাড়িতে চলো। আমার এলাকায় শুনবে চলো আমি বিবাহিত কিনা জানতে পারবে তুমি। এখন আর কিছুই জানতে চাই না আমি। আমার জানার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার আগ্রহ আছে। কে তোমাকে বলেছে আমি বিবাহিত?
প্লিজ মুগ্ধ, অন্তত এটুকু তো বলো। আপনার গ্রামীণ নাম্বারে মেসেজ করে জানিয়েছিলাম। তারপর অন্য একটা নাম্বার থেকে কল আসে, আর আমাকে সে তুমি সহ তার সমস্ত ছবি দেখিয়েছে। আই জাস্ট হেট ইউ। আমার সে সিমটা আজ 5 মাস নিখোঁজ। ফোন চুরি হওয়ার পর সিমটা আর পাওয়া যায়নি। এক ফ্রেন্ডের স্মার্ট কার্ড দিয়ে সিম কেনা ছিল। ফ্রেন্ডটার সাথে আর দেখা হয়নি, তাই সিমটাও আর তোলা হয়নি। কেউ তোমার সাথে চালাকি করেছে মুগ্ধ। আমার কাছ থেকে আলাদা করতে কেউ এটা করেছে। কসম, আমি তোমাকে ভালোবাসি, আমি বিবাহিত নই। আমি এই মুহূর্তে সেসব বিষয়ে আর কিছুই জানতে চাইছি না, আমাকে ক্ষমা করুন। আমি কোথাও যাচ্ছি না এখান থেকে। আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। আমার জাস্ট বিরক্ত লাগছে অভি। এখনই আয়াস চলে আসবে। যান আপনি, দোহাই লাগে। আমি আয়াসকে ভীষণ ভালোবাসি। আর আমাকে। আপনি আমার অতীত ছাড়া আর কিছুই না। মুগ্ধ, আমি তোমার অতীত হতে চাই না। আমি তোমার ছিলাম আর আছি। তুমি কি যাবে নাকি আয়াস? আসলে আমি আয়াসকে বলে সবটা ক্লিয়ার করে নিয়ে যাব। হোয়াট? আপনি আয়াসের জন্য অপেক্ষা করবেন? আমি আপনার সাথে পরে দেখা করব, যান এখান থেকে। পরে কখন? পরশু আয়াস বাসায় থাকবে না। এখন আপনি যান প্লিজ। অভি চলে গেলে ফ্লোর মুছে পরিষ্কার করে ফ্লোরে বসে রইলাম। আমি কিছুতেই অভির সাথে দেখা করতে চাই না। কিছুতেই না। অভি বিবাহিত হোক আর না হোক তাতে আজ আর আমার কিছুই যায় আসে না। আয়াস আর অভি মুখোমুখি হলে আয়াস যদি আমাকে ভুল বোঝে। নিজেকে ভীষণ অসহায় লাগছে। জীবনের এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, এর থেকে খারাপ সময় আর বিপদ বোধহয় কোনো মেয়ের জীবনে আর নেই। কিন্তু অভিও যদি বিবাহিত না হয় তাহলে ওইসব ছবি কি মিথ্যা ছিল? অভির বিরুদ্ধে কে মিথ্যা বলল? কে আমাকে অভির বিরুদ্ধে দাঁড় করালো? ওই মেয়েটা কে ছিল? কে আছে এর পেছনে? আজ আমি আয়াসকে ভালোবাসি, তবুও অভির কাছে অপরাধী আমি। অভির কাছে ক্ষমা চেয়ে অভিকে বোঝাতে হবে আমার জীবন থেকে সরে যেতে। ঘরের মধ্যে গুটিসুটি মেরে বসে আছি আমি। রান্নাও করিনি কিছুই। দুশ্চিন্তায় হাত পা বরফ হয়ে এসছে আমার। রান্না করার কথা খেয়ালও নেই। আমি কিভাবে এই বিপদ থেকে বের হব জানি না। ফোন থেকে অহনার নাম্বার ডায়াল করে আরোহীকে কল করলাম। দুবার রিং হবার পর আরোহী হেলে দুলে এসে ফোন রিসিভ করে বলল, হাই মুগ্ধ, কি অবস্থা? খুব ঘাবড়ানো কণ্ঠে চাপা উত্তেজনা নিয়ে বললাম, প্লিজ হেল্প মি, আমাকে বাবা। আরোহী আরোহী আমার এমন কণ্ঠ শুনে সিরিয়াস হলে বলল, এই মুগ্ধ, কি হয়েছে? এত ভয় পেয়ে আছিস কেন? ও এসেছে। ওকে। অভি এসছিল? আরোহী আমার বাসায় এসছিল? ও কি বিভৎস চেহারা নিয়ে এসছিল? আরোহী কণ্ঠে বেশ রাগ নিয়ে বলল, জানোয়ারটা ওখানে চলে গেছিল। কি বলেছে ও? আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। অভি কোনো কথা শুনতে চায় না। সে চাইছে আমাকে তার সাথে করে নিয়ে যেতে। আমি অভিনামক ঝামেলায় আর জোড়াতে চাইছি না। ডোন্ট ওরি, আমি আসছি রাতের বাসেই। অভির সাথে এবার ফাইনাল খেলা খেলব মুগ্ধ। আচ্ছা, সব সময় সব অশান্তি কি আমার সাথেই হয়? যখন অভিকে চাইছিলাম তখন পাইনি। এখন অভিকে চাইছি না, সে এসে হাজির। অভি থেকে তুই দূরে থাক মুগ্ধ, আমি আসছি, জাস্ট রাতটুকু অপেক্ষা কর। অহনা ফোন কেটে দিলে আমি নিশ্চুপ কিশোরীর মতো বসে রইলাম। চোখ দিয়ে পানি ঝরছে ক্রমাগত। আবারও কলিং বেল চাপার শব্দ হচ্ছে। যদি অভি হয় সেই ভয় আর দরজা খুলছি না। এরই মাঝে আয়াস আমার ফোন নাম্বারে কল করল। ফোন রিসিভ করতেই বলল, ঘুমিয়ে পড়েছ নাকি মুগ্ধতা? কতক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি।
আয়াসের ফোন কেটে বেসিংয়ে গিয়ে চোখে মুখে পানি লাগিয়ে আবার কিছুটা স্বাভাবিকভাবে দরজা খুললাম। দরজা খুলে আয়াসের দিক তাকালাম না। অন্য দিন দরজা খুলে আয়াসের সাথেই ঘরের ভেতরে প্রবেশ করি, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটল। আয়াস দরজায় রেখে আমি রুমের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এসে আয়াস আমার হাত টেনে ধরে বলল, দাঁড়াও মুগ্ধতা, তাকাও তো আমার দিকে। আমি আয়াসের দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা কেউই মনের বিরুদ্ধে যেতে পারি না। ভেতরে যা আছে তা বাইরে প্রকাশিত হবেই। আমি যতই বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা করি না কেন, কিন্তু আমার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি ঠিক নেই। আয়াস আমাকে বলল, কি হয়েছে, রাগ করেছ? অন্যমনস্ক ভাবে উত্তর দিলাম, রাগ করব কেন? তুমি রাগ করেছ শিওর? না হলে আমার বউ তো এমন মুখ করে থাকে না। আমার বউ এর মুখে সব সময় মিষ্টি হাসি লেগে থাকে। সত্যি রাগ করিনি। তখন বাইরে গিয়েছি বলে তোমার রাগ হয়েছে তাই না? যাও, 3 দিনের ছুটি নিলাম তোমার জন্য। আমি বৈদ্যুতিক গতিতে বলে উঠলাম, না না, ছুটি নিতে হবে না। ছুটি নিতে হবে কেন? কি ব্যাপার, ছুটি নিয়েছি শুনেও খুশি হওনি? আমি ছুটি নিয়েছি শুনলে তো তুমি অনেক খুশি হও। না, খুশি হয়েছি। অনিচ্ছায় বললে খুশি হয়েছ। আয়াসের মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখে চিন্তা ঘুরপাক খাচ্ছে। মুখটা কালো হয়ে গিয়েছে চিন্তায়। আয়াসকে জড়িয়ে ধরলাম শক্ত করে। কেন জানি আমার খুব ভয় করছে। আয়াসকে নিজের সবটা দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমাকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরতে যাবেন? আয়াস বুঝতে পারল আমার কিছু একটা হয়েছে। আমার মাথায় চুমু দিয়ে বলল, অবশ্যই যাব, অফিস থেকে এবার লং ছুটি নিয়ে আমরা সাজেক যাব, খুশি। আমি কালই যেতে চাই কোথাও ঘুরতে। রাগ করো না প্লিজ। কাল অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে বেবিডোল। ভেবেছিলাম এখান থেকে কোথাও ঘুরতে গিয়ে অভির হাত থেকে বাঁচব, কিন্তু সেটাও হলো না। খুব ভয় করছে অভি যদি আমাদের দুজনের একসাথে তোলা কোনো ছবি দেখায় আয়াসকে, তাহলে কি করব আমি? আয়াসের খারাপ লাগবে। আমাকে ভুলও বুঝতে পারে। আমার মাথায় কিছুই ঢুকছে না। বারবার ভেতরের কষ্ট কান্না হয়ে বাইরে বেরিয়ে আসছে। খানিকটা রাত হয়েছে, আমি আজ আগেই শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আসছে না। কিন্তু ঘুমের ভান ধরে পাতলা কাঁথা মুড়িয়ে শুয়ে আছি। আয়াস আমার গায়ে হাত দিয়ে ডাকছে, মুগ্ধতা, রাত 11টা বাজে, না খেয়ে ঘুমিয়ে পড়লে নাকি? আমাকে ও কি খেতে দিবে না? আয়াসের অনেকক্ষণ ডাকাডাকিতে বিছানায় উঠে বসলাম। আয়াসের দিকে তাকিয়ে আছি আমি। কি খেতে দিব এখন তাকে? আজ দুপুরে তো রাতের জন্য রান্না করেছিলাম না। ভেবেছিলাম রাতে রান্না করব, কিন্তু করতে খেয়ালই নেই। কি বলবো এখন আয়াসকে আমি? আয়াস আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচালো আর বলল, কি ভাবছো? গায়ের কাঁথা ফেলে দিয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে বললাম, একটু অপেক্ষা করুন প্লিজ। আয়াস আমার হাত টেনে ধরে বলল, কি হয়েছে বলবে তো? কিছুই হয়নি, জাস্ট একটু ওয়েট করুন। আয়াস নাছোড়বান্দা ছাড়ল না। বলল, চলো আমিও যাচ্ছি তোমার সাথে। এবার মাথা নিচু করে মিহি কণ্ঠে বললাম, আমার আসলে রান্নার কথা খেয়ালই নেই। ভেবেছিলাম দুপুরেরটা আছে, কিন্তু দুপুরের কোনো অবশিষ্ট খাবার নেই। ভেবেছিলাম আয়াস অন্য হাজবেন্ডদের মতো ভীষণ রেগে গিয়ে কিছু একটা বলবে, কিন্তু না। আয়াস মৃদু হেসে বলল, আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কি খাবে বলো? ছিছি, আপনি রান্না করবেন কেন? আমাকে এই আপনি বলা কি আর অফ হবে না? হবে। কবে, কখন? হুট করেই আপনি থেকেই তুমি হয়ে যাবেন। এখন হলে কি কোনো প্রবলেম আছে? না, নেই।
এইবার বলো কি খাবে তুমি? আলু ভর্তা খাবো। আর কিছু খাবে না? না। তাই বললে কি হয়? ইলিশ মাছ বের করো, ভাজি করি। আপনাকে করতে হবে না, আমি করছি। উফফ, এই মেয়েটা এত পাকা কেন? আমি করছি বললাম না? আয়াস 3/4 প্যান্ট পরে কিচেনে মাছ ভাজিতে বিজি আছে। প্রেসার কুকারে চাল দিয়েছে। আমি এদিক সেদিকে উকি দিচ্ছি, অভি আবার কোথাও লুকিয়ে থাকেনি তো? জানালা দিয়ে উকি দিতেই চমকে উঠলাম। বিল্ডিং এর পাশের যে ফাঁকা জায়গাটা আছে, অভি তার বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে আমাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে। অভি কেন যায়নি এখনো? দ্রুত জানালা লাগিয়ে দিলাম। এরই মাঝে আমার ফোন বেজে উঠল। আননোন নাম্বার ভেসে উঠেছে ফোনের স্ক্রিনে। ফোনটা রিসিভ করতে ভয় করছে। ফোন স্পর্শ করতে হাত কাঁপছে। আয়াস কিচেন থেকে চিল্লায় বলছে, মুগ্ধতা, ফোন বাজছে তোমার। দ্রুত ফোন রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে অভি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি থাকতে পারছি না মুগ্ধ। আমি পারছি না তোমাকে ছেড়ে থাকতে। প্লিজ এভাবে ফোন করবেন না, আমার সমস্যা হবে। আমার অপরাধ কি মুগ্ধ? বলো আমার অপরাধটা কি? অন্তত একটা অপরাধ দেখিয়ে সেই অপরাধের শাস্তি দাও, আমি মেনে নিব। এখন এসব বলে কি লাভ অভি? আমাদের জীবন আলাদা দিকে চলে গিয়েছে অনেক আগেই। আমি আর তুমি তো আলাদা ইচ্ছা করে হইনি। তোমার কি একটা বারও মনে হচ্ছে না যে প্ল্যানফুলি তোমাকে আর আমাকে আলাদা করেছে অপরাধী সে? তোমাকে আর আমাকে ইচ্ছাকৃত আলাদা করা হয়েছে মুগ্ধ। যে এই কাজটা করেছে শাস্তিটা তার পাওয়া উচিত। দেখুন, সত্যি সত্যি আমার এসব ভাবতে ইচ্ছা করছে না, জানতে ইচ্ছা করছে না প্ল্যানফুলি নাকি আল্লাহ চেয়েছিল তাই। কিন্তু এটাই হয়তো হওয়ার ছিল। আয়াসকে পেয়ে তুমি এইভাবে আমাকে ভুলে গেলে। আয়াস কি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে? হ্যাঁ বাসে, আয়াস আমাকে আপনার থেকে বেশি ভালোবাসে। আর আমি আয়াসের ভালোবাসার কম্পেয়ার করতে চাই না। বাহ মুগ্ধ! আয়াস আর আরোহী দুজনে প্ল্যান করে এসব করেছে। যে ছলনার আশ্রয় নিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তুমি তার সাথে থাকতে রাজি, অথচ যে তোমাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তার কাছে ফিরতে পারবে না। হুয়াই মুগ্ধ! তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না। যদি আয়াসের মতো ঠকবাজের সাথে থাকতে পারো, আমার সাথে কেন নয়? দেখুন, যা হয়েছে সবটাই ভুল বোঝাবুঝি। এটাই হয়তো নিয়তির লিখন ছিল। আমাদের পথ চলা ওইটুকুই ছিল। তুমি কি চাও আমি মরে যাই? প্লিজ অভি, নিজের আর ক্ষতি করবেন না। মুগ্ধ, বিনা অপরাধে আমি কষ্ট পাচ্ছি। এটা কি এক প্রকার আমাকে চরমভাবে ঠকানো হলো না? অভি বেসামাল ভাবে কাঁদছে। অভি আবার ও বলল, আমি কি করব এখন তুমি বলে দাও। তোমার কি আমার জন্য একটুও খারাপ লাগছে না? এরই মাঝে আয়াস এসে বলল, কার সাথে ফোনে কথা বলছো মুগ্ধতা? দ্রুত ফোন কেটে দিয়ে ভয়ে ভয়ে চোখে আয়াসের দিকে তাকালাম। আয়াস আমার হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় রেখে বলল, খেতে হবে এসো। মাছটা বেশি করা ভাজি হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি মোটেও। তোমার অসুবিধা হবে না তো? মাথা নাড়িয়ে বললাম না। যাক, আয়াস হয়তো কিছুই শোনেনি, নাকি শুনেও এড়িয়ে গেল। চলবে।